চোখ খুলে আমি সামনে দেখতে পেলাম পুরো ফাঁকা একটা ঘরের ভিতরে শুয়ে আছি। আমি তো তখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বাগানের ভিতরে হাসনাইনার চেহারা এবং সৌন্দর্য এবং রূপ লাবণ্য দেখে আমি তখনই সেখানে একদম ফিট হয়ে পড়ে যাই। কারণ এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে না, সে কোনো মেকআপ করেছে না অন্য কোনো কিছু, একদম ন্যাচারাল বিউটি। সাদা রঙের একটা জামা পরা, তার চেহারায় এত পরিমাণ লাবণ্যতা, তার ঠোঁট, নাক, চোখ, মুখ, চুল সমস্ত কিছু যেন স্বর্গের অপ্সরার থেকে কম কিছু নেই, যেন সৃষ্টিকর্তা নিজের হাতে তাকে তৈরি করেছে। পরীরা যে সুন্দর হয় সেটা আগে জানতাম, কিন্তু হাসনাহেনা পরী এত সুন্দর সেটা আমি আগে জানতাম না। আমি তার দিকে তাকিয়ে হতবাক হয়ে যাচ্ছিলাম। আমি তখন উঠে চারিদিকে তাকাতে লাগলাম। আশেপাশে কেউ ছিল না, কারণ কতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম আমি জানি না। বাগানে পড়ে যাওয়ার সেই দৃশ্য মনে পড়ল। ওইখান থেকে কেউ আমাকে তুলে নিয়ে এসেছে এবং এখানে শুয়ে রেখে গিয়েছে নিশ্চয়ই এটা। আমি চারিদিকে তাকাতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না কাউকে। আমি উঠে ওই রুমের থেকে বাইরে যেতেই খেয়াল করলাম বিশাল আকৃতির একটা বড় রুম এবং তার পাশে একটা বড় সরু গলি। সেই গলিটা সোজা চলে গিয়েছে। এটা কোন রুম আমি চিনতে পারছিলাম না। তারপর বুঝলাম শুরুতে আমাকে যে প্রাসাদে থাকতে দেওয়া হয়েছিল এবং যে স্থানটা আমি ছিলাম এটা সেই রুমই। উল্টো দিক থেকে দেখছি বলে চিনতে পারছি না। আমি দেখতে পেলাম অপর পাশ থেকে হাসনাহেনা হেঁটে আসছে, তার মুখে নাকাব দেওয়া। তারপর হাসনাহেনা পরীটা হেঁটে এসে আমার কাছে বলল, কি ব্যাপার, আপনি তখন ওরকমভাবে অজ্ঞান হয়ে গেলেন কেন? আমি তখন তাকে কিছু বলতে পারছিলাম না। আমি বললাম, যার রূপ এবং সৌন্দর্য এত সুন্দর তার দিকে তাকালে চোখ তো একটু ঝলসে যাবেই, মস্তিষ্কের নিউরনে একটু বাড়ি খাবেই। সেই ক্ষেত্রে আমার অজ্ঞান হয়ে যাওয়া তো একদম প্রাচ্য ছিল। তখন সে বলল, আচ্ছা এই ব্যাপার বুঝি, তাহলে আমার চেহারা খোলা যাবে না, আপনি আবার আমাকে দেখলে অজ্ঞান হয়ে যাবেন। আমি কি এতটা দেখতে খারাপ? আমি তখন তাকে বললাম, দেখতে খারাপ কে বলেছে? আপনি চাঁদের থেকেও অনেক বেশি সুন্দর এবং এত সুন্দর কোনো মেয়েকে আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। এই জন্যই তো আমি আমার ভারসাম্য ধরে রাখতে পারিনি। হাসনাইনা তখন একটু লজ্জা পেল। তার মুখে এখন আগের মতো নাকাব নেই, একটা জালির মতো নাকাব দেওয়া, এবং সেখান থেকেও তার চেহারা থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। পুরোপুরি স্পষ্ট না বোঝা গেলেও সুন্দর বোঝা যাচ্ছে। আমি তখন তাকে বলে উঠলাম, আসলে আপনি খুব সুন্দর। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে বুঝেছি, এত পাম দিতে হবে না, আপনি চলুন, আপনার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আসলে নিচে আপনার জন্য সকলে বসে আছে, আপনি কখন উঠবেন? কয়েকবার আপনার রুমে গিয়েছি, দেখলাম আপনার তখনও জ্ঞান ফেরেনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কি না কি হলো, আবার ভয়টাই পেলেন নাকি? আমি বললাম, না, আপনার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভয় পাবে কেউ? অবশ্যই পাবে না, আপনি সত্যিই খুব সুন্দর। সে একটু মুচকি হাসলো। তারপর সে আমাকে নিয়ে নিচের দিকে চলে গেল খাবার টেবিলে খাবার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের এই গল্পের দ্বিতীয় এপিসোডে। প্রথম পর্ব এখন পর্যন্ত যারা দেখেননি তারা এই চ্যানেলের ভেতরে ঢুকে প্রথম পর্ব দেখে আসতে পারেন। প্রথম পর্ব না দেখলে দ্বিতীয় পর্ব কিছু হয়তো বুঝতে পারবেন না। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওতে একটা লাইক করতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আপনার ফোনে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব ফল বিক্রেতা এবং এক পরীর প্রেমের অলৌকিক ঘটনার দ্বিতীয় পর্বে। খাবার টেবিলে বসে আচমকা আমার চোখ গেল হাসনাহেনার দিকে। সে তার মুখ খুলে রেখেছে। এর আগে তার সঙ্গে বসে এরকমভাবে খাওয়া হয়নি, তার দিকে তাকানো হয়নি, কিন্তু এবার তার দিকে তাকিয়ে আমার খাবারই যেন হজম হচ্ছিল না। হাসনাহেনা এবং আমার চোখাচোখি হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমার দিকে ইশারা দিয়ে বলল, কি? আমি বললাম, কিছু না। তার মুখোমুখি এরকমভাবে বসে খাবার খাবো ভাবতে পারিনি। আসলে এরা বেশ ভালো এবং সুশীল সমাজের জিন। এই জিনগুলো আমাদেরকে যে পরিমাণ আদর যত্ন করছে আমি কল্পনাই করতে পারিনি। আমার বোনকে এরা এত সুখে রাখবে তাও ভাবতে পারিনি। এখানে এসেছি প্রায় 2 দিন হয়ে গিয়েছে। এই 2 দিনে ওরা আমাদেরকে যে পরিমাণ আদর আপ্যায়ন এবং সমস্ত কিছু করেছে তা আসলে প্রশংসার যোগ্য। খাবার টেবিলে আমি হাসনাইনার দিকে তাকিয়ে খাবার খাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে মুরব্বী জিনটা বলে উঠল, মানে আমার বোনের যে শ্বশুর আছেন তিনি বলে উঠলেন যে, কি ব্যাপার আলিফ, তুমি খাবার খাচ্ছ না কেন? কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? এখানে কেমন লাগছে? আমি তখন বললাম, জি আঙ্কেল, খুব ভালো লাগছে। আপনারা বেশ ভালো জিন। জিন সম্পর্কে আমার বেশ খারাপ ধারণা ছিল, জিনটা ভালো হয় না খারাপ হয়। তো এখন আমার বোন যেহেতু আপনার ছেলেকে পছন্দ করে, সেখানে আমি আর আপত্তি করি কিভাবে? আমি এই বিয়েতে রাজি আছি এবং আপনারা চাইলে বিয়ের পরবর্তী সমস্ত কিছু সম্পূর্ণ করতে পারেন। কিন্তু আঙ্কেল,
একথা বলতেই পাশে থাকা সেই জিন মহিলাটি মানে হচ্ছে আন্টি, তিনি বলে উঠলেন, শোনো আলিফ, তোমাকে এইসব বিষয় নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আমার ছেলে যখন তোমাদের কথা বলেছে, তোমাদেরকে আমরা আগে যাচাই বাছাই করেছি, তোমাদের পেছনে অসংখ্য জিন ছিল যারা তোমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। আসলে তুমি মহৎ এবং খুবই সৎ একজন ছেলে এবং তোমার মনে কোনো দাগ নেই। এটাই আমাদেরকে তোমাদের সঙ্গে আত্মীয়তা করতে হয়তো অনেক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। আর তোমার বোনকে আমার খুব পছন্দ। তোমার বোনকে আমার ছেলে যেহেতু পছন্দ করেছে, সেহেতু আমাদের আর কোনো আপত্তি নেই। তুমি বেশ ভালো একটা ছেলে এবং তোমার বোনকে আমাদের এখানে আমরা খুব শীঘ্রই বিয়ে করে নিয়ে আসবো, ঠিক আছে? আর তোমরা এখানে যতদিন থাকতে চাও থাকতে পারো। আমরা খুব শীঘ্রই তোমাদের বাড়িতে বিয়ের তত্ত্ব নিয়ে যাব এবং তোমরা বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন করো। এই কথা শোনার পর আমি বললাম, জি আচ্ছা, আপনারা যেহেতু সম্মতি দিয়েছেন, তাহলে আমরা আজকেই যেতে চাই এবং গিয়ে বাকি যেসব চলছে আছে সমস্ত কিছু করতে চাই। তবে একটু সমস্যা আছে, আমি তো গরিব, বোনকে বিদায় দেওয়ার মতো অত অর্থকড়ি হয়তো আমি জোগাতে পারিনি। তবে যতটুকু চেষ্টা আমি ততটুকু দিয়েই করার চেষ্টা করব, ঠিক আছে? তেনারা তখন বললেন যে আমাদের তো শুধু মেয়েটা হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না, তোমাকে অত কিছু আয়োজন করতে হবে না। আর তুমি বাড়িতে যাও, বাড়িতে গেলেই তুমি বুঝতে পারবে। আমি বললাম, জি আচ্ছা আন্টি। তাই বলে খাবার খেলাম। খাবার খাওয়ার পর আমি এবং আমার বোন গোছাতে লাগলাম সমস্ত কিছু। গোছানোটা শেষ করে আমাদেরকে একটা জিনের রথের উপর বসানো হলো। তারপর আমার পাশে হচ্ছে গিয়ে সেই পরি মেয়েটি, যে কিনা আমাদেরকে দেওয়ার জন্য আমাদের সঙ্গে যাচ্ছে, আর সাথে হচ্ছে গিয়ে আমার বোনের পাশে বসে আছে সেই জিনটা, এবং ওরা আমাকে দেওয়ার জন্যই মূলত এই গাড়িতে বসেছে। গাড়িটা চলতে শুরু করলো। বেশ খানিকক্ষণ আসমানের ওপর দিয়ে হাসছিল। পরিটা আমাকে তখন বলল, দেখো কত সুন্দর না এই জায়গা, আমাদের দেশটা খুব সুন্দর। আমি দেখলাম মেঘের নানান রং, কখনো সবুজ মেঘ, কখনো লাল মেঘ, কখনো আবার সাদা ধবধবে মেঘ। এরকম মেঘ আমি কখনো দেখিনি। হাসনাহিনা বলল, এটা আমাদের এখানকার মেঘ এবং খুব ভালো মেঘ। এই মেঘগুলোর মধ্যে আমরা খেলাধুলা করি, ছোটবেলায় কত খেলেছি। এই অঞ্চলটাই এরকম মেঘ দেখা যায় এবং তোমাদের বাড়ির যাত্রাপথে এখান থেকে আর বেশি দূরে না, আমরা শীঘ্রই সেখানে গিয়ে পৌঁছে যাব। বেশ খানিকক্ষণ পর মেঘ ভেদ করে আসমানের ওপর দিয়ে সেই রথটা আমাদের বাড়ির সেই গলির সামনে নামলো। আমি দেখলাম তখন রাত প্রায় অনেক 1টা-1:30 হবে, সকালে ঘুমিয়ে পড়েছে। তখন আমি এবং আমার ছোট বোন সেখান থেকে নেমে পড়লাম। যাওয়ার সময় হাসনাহিনা এবং তার ছোট ভাই আমাদেরকে হাত নেড়ে বিদায় জানালো এবং বলল, ঠিক আছে, আমরা তাহলে যাই এখন। তারপর তারা দুজন রথে উঠে আমাদের চোখের পলকে গায়েব হয়ে গেল। আমরা বাড়ির ভিতরে এবং বাড়ির বাইরের দিকে চমকে গেলাম, কারণ হচ্ছে বাড়ির বাইরেটা ফুল দিয়ে সাজানো ছিল এবং লাইটিং দিয়ে সাজানো ছিল, আর বাড়ির ভেতরে সমস্ত জায়গায় ফুল দিয়ে এমন সুন্দর করে সাজানো, এরকমটা কি করলো আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন আমার বোন বলল কি যে আসলে ওইটা ওরা করেছে, ওইটা তোমাকে জানাইনি, কারণ জানালে তুমি কি মনে করো, এই জন্য তোমাকে না জানিয়েই ওরা এটা করেছে। তবে তুমি কিছু মনে করো না ভাইয়া। আমি বললাম কি যে না ঠিক আছে, তবে এই জিনিসগুলো তো আমার করার কথা, তোকে আমি কিছু দেব, এই কিছু দেওয়ার বিষয় তো আছে। আসলে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল। সে তখন বললো যে ওরা তো বলেছে ওরা অল্প কিছুর মধ্যেই নিয়ে যেতে চায়, আর তাছাড়া ওদের ধন সম্পত্তি কোনো কিছুতে কম নেই, সেহেতু তোমাকে খুব বেশি দিতে হবে না। তুমি ভালোবেসে যদি আমাকে একটা ওই নর্মাল আংটিও দাও তাতেও আমি খুশি, সেটার মূল্যমান আমার কাছে কয়েক হাজার কোটি টাকার সমান থাকবে, সেহেতু এটা নিয়ে তুমি চিন্তা করো না। তারপর আমার বোন নিজের কক্ষে চলে গেল, আমি চলে আসলাম নিজের ঘরে। যতই যা বলুক, বিয়ে শাদীর একটা খরচাপাতি আছে, তারপর আবার সমস্ত বিষয় নিয়ে আমাকে মেনটেন করতে হবে, ওদেরকে অনেক কিছু দিতে হবে, ওরা যখন আসবে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে, সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। আমি যেন সব কিছু মিলিয়ে একটু চিন্তার মধ্যেই পড়ে গেলাম। পরদিন সকালবেলা উঠে চলে গেলাম ফলের দোকানে ফল বিক্রি করতে। ফল বিক্রি করছিলামই, আমি আমাদের এলাকার যে মহাজন আছেন তেনার কাছ থেকে মাঝে মধ্যে ধার নিই, আবার দিয়েও দিই। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার কিছু টাকার প্রয়োজন, কারণ আমার যে আছে বোন, ওর বিয়ে আগামী 2 দিনের মধ্যে, শুক্রবার দিন বিয়ে, তো আমাকে হচ্ছে গিয়ে কিছু টাকা ধার দিন। সে তখন বললো, টাকা ধার তো দিতে পারি, কিন্তু সুদ দিতে হবে। আমি তখন বললাম, সুদে তো আমি টাকা নিব না, আমি আপনাকে 1-2 মাসের মধ্যে দিয়ে দিব এবং দরকার হলে কিছু অতিরিক্ত টাকা দিব, কিন্তু এই পার্সেন্টেজ হিসাবে সুদ এটা আমি দিতে পারবো না। তিনি তখন বললেন, তাহলে টাকারও দরকার নেই, তা তোর বোনের বিয়েতে দাওয়াত দিবি না? আমি তখন বললাম যে দাওয়াত আসলে আমি কাউকে দিইনি, আর ঘরোয়াভাবে বিয়ে হবে সেহেতু বাইরের কাউকে বলিনি। তাই বলে সেখান থেকে চলে আসলাম। তিনি নিজেও আমার উপর ফোড়ন কাটলেন, বললেন দাওয়াত দেবে না, আবার সুদও দেবে না, আবার টাকা চাইতে আসছে। আমার ভীষণ মন খারাপ হলো। সারাদিন ফল বিক্রি করা শেষে রাত্রে আমি সমস্ত কিছু গোছাচ্ছিলাম,
আজকে খুব বেশি একটা বিক্রি হয়নি, এমনিতে মন মেজাজ ভালো ছিল না, দোকানে দেরি করে এসেছি। সব মিলিয়ে ফল টল খুব একটা ভালো বিক্রি হয়নি। আমি সবগুলো ক্যারেটে ভরছিলাম। ভরে আমি এটা নিয়ে বাড়ির দিকে চলে যাব, কারণ হচ্ছে আজকে ভালো লাগছে না, টায়ার্ড লাগছিল। 9টা 10টা অলরেডি বেজে গিয়েছে, বাজারটা তখন একদম শান্ত হয়ে গিয়েছে, কোনো মানুষজন নেই। তো আমি সমস্ত কিছু গুছিয়ে যখন ক্যারেটের একটার পর একটা সাজাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার নাকে একটা সুঘ্রাণ ভেসে আসলো, এবং এই সুঘ্রাণটা খুব পরিচিত, এবং বেশ কয়েক মাস ধরে সুঘ্রাণটা পাচ্ছি। এবং এটা আর কেউ না, এটা হাসনা হেনা শরীরের সুঘ্রাণ। আমি তখন হাসনা হেনাকে বললাম, হাসনা হেনা, আপনি এখানে এসেছেন? সে তখন বলল যে, কীভাবে টের পেলেন আমি তোমার আশেপাশে আছি? আমি বললাম যে, টের না পাওয়ার কি আছে, তোমার শরীরের যে সুগন্ধি এটাই টের পাইয়ে দেয় যে তুমি আশেপাশে আছো। হাসনা তখন অবাক হয়ে গেল, বলল যে, জানতাম না কেউ আমাকে এতখানি ফলো করে। আমি বললাম যে, এতখানি ফলো করার কি আছে, আসলে আমাকেও তো অনেকে ফলো করে। একথা বলতেই সে একটু লজ্জা পেল, হয়তো অনেক কিছু বুঝতে পেরেছে, তবে আমি বুঝতে দিলাম না। তারপর শেষে বলে, কি করছেন? আমি বললাম, এই তো গোছাচ্ছি। তারপর হাসনাইন আমার দিকে তাকিয়ে বলল, একটু চিন্তার মধ্যে দেখা যাচ্ছে, এত চিন্তিত কেন? আমি তখন বললাম, এই চিন্তা তো একটু হয়ই, বোনের বিয়ে, খরচাপাতির বিষয় আছে, আর তাছাড়া আমার তো এত সেভিংস নেই যে আমি। সেই মুহূর্তে হাসনাইনা বলল, এই কারণে বুঝি আপনার এত চিন্তা? কোনো চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো খুব বেশি ডিমান্ড করছি না, আমার ভাই শুধুমাত্র আপনার বোনকে চায়। আমি বললাম, তারপরেও একটা খরচাপাতি আছে না, আত্মীয় স্বজনকে টুকটাক তো বলতে হবে। যদি আমার আত্মীয় স্বজনরা আমাকে সবসময় ঠকিয়ে এসেছে, কখনো কোনো খোঁজ নেয়নি, তবুও একটু খরচাপাতি তো আছে, আপনাদেরকে আপ্যায়ন করতে হবে। আসলে আমাদের ব্যবসাটা এমন যে দিন আনি দিন খায় এরকম একটা অবস্থা। এখন এর মাঝখানে গচ্ছিত কোনো টাকা নেই। এইখানকার মহাজনের কাছে গিয়েছিলাম টাকা চাইতে, তিনি আসলে টাকা দেননি, বলেছেন যে আরও খারাপ কথা বলেছেন, এই জন্য আমার খারাপ লেগেছে। তো মেয়েটি তখন বলল যে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করলে কি তোমার খুব অসুবিধা হবে? আমি বললাম, তুমি কেন হেল্প করতে যাবা? আচমকা তুমি বলাই আমি নিজেই ইতস্তত বোধ করলাম। বললাম, না 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 না, আপনি কেন হেল্প করবেন? তখন হাসনা হেনা বলল, তুমি আমাকে তুমি করে বলতে পারো, আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম যে, বন্ধু? আপনারা তো জিন, আর এত সুন্দর একটা মেয়ে আমাদের বন্ধু হবে, এটা কি কখনো মানা যায়? সে বলল, বারবার তুমি শুধুমাত্র আমাকে এগুলো বলেই ইতস্তত বোধ করাচ্ছ। প্রথম কথা হচ্ছে, আমরা আত্মীয় হতে চলেছি, আর তুমি আমাকে তুমি করে বলবা, আমি যেমন তোমাকে তুমি করে বলি ঠিক একইভাবে। আর এরকম কোনো ফর্মালিটিস রাখবা না যে আমি অনেক সুন্দর তাই বলে তুমি আমার সঙ্গে মিশতে পারবা না। তুমি তো কম সুন্দর নাও, তুমি খুব হ্যান্ডসাম, খুব সুন্দর দেখতে, ভালো লাগে তোমাকে। এ কথা বলেই ও একদম মুখে হাত দিয়ে চুপ করে বসে পড়লো। আমি বললাম যে, হ্যাঁ কি বললে? সে তখন বলল, একদমই কোনো কথা বলবে না, আমি তোমাকে কিছু একটা দিব, এই জিনিসটা তুমি তোমার বোনের জন্য গড়াবে, এবং আশা করি এই জিনিসটা দিয়ে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম, কেন, তুমি এটা কেন করছো? ও বলল কি যে, আমার ভালো লাগছে তাই করছি, তোমাকে আসলে দুঃখী দেখতে আমার ভালো লাগছে না। আমি যাকে পছন্দ করি সেটা কি ও জেনে ফেলেছে, বা ও এরকম কোনো কিছু? তখন আমার মনে একটু খটকা লাগতে শুরু করলো। আমি তখন ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে ওর সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। ঠিক সেই মুহূর্তে রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো। তিনি বললেন যে, কি ব্যাপার আলিফ, এত রাত্রেবেলা? আমি বললাম, এই তো চাচা, ফল বিক্রি করে আসছি। চাচা আমার কাছ থেকে ফল কিনলেন, এবং ফল কিনে তখন তিনি আসলে মেয়েটিকে দেখতে পাননি, হাসনায় নাকি, কারণ সে একটা পরী, তাকে আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছিল না। তখন কাকা চলে গেল এখান থেকে। যাওয়ার পথে বেশ কিছু কুকুর হাসনা হেনাকে দেখে ঘেউ ঘেউ করছিল, এবং কুকুর বেশ ভয় পায় হাসনা হেনা, সেটা আমি জানতাম না। এবং যেই কুকুরগুলো তাকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করে উঠলো, ঠিক সেই মুহূর্তে হাসনা হেনা দৌড়ে এসে আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, আমি আসলে কোনোভাবে বলে বোঝাতে পারবো না যে সেই অনুভূতি কী ছিল। তার এতটা কাছাকাছি যাওয়া, তার সেই নরম শরীরে হাত দেওয়া, আমি সত্যি একদম অন্যরকম জগতে চলে যাচ্ছিলাম। আমি যেন কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। সে আমাকে ধরে এমনভাবে জড়িয়ে ধরলো, আমি তাকে জড়িয়ে ধরতে পারছিলাম না। তারপর সে আমাকে ধরেই রেখেছে। আমি ঠিক সেই মুহূর্তে কুকুরগুলোকে তাড়িয়ে দিলাম, এবং তাড়িয়ে দিয়ে ওইখান থেকে হাসনানাকে বললাম, ওরা চলে গিয়েছে। হাসনানা তখন আমাকে ছেড়ে দিল। সে ভীষণ লজ্জা পেয়েছে, আমি নিজেও খুব লজ্জা পেয়েছি। তারপর ও পুরো রাস্তায় কোনো কথা বলল না। যাওয়ার সময় আমার হাতে একটা থলি দিয়ে বলল, এটার ভিতরে কিছু মোহর আছে, মোহরগুলো দিয়ে তুমি গয়না বানিয়ে দিও তোমার বোনের জন্য, এবং সময় খুব কম, তুমি আজকেই শ্যাকরার দোকানে যেও এবং বলো যে 3 দিনের ভিতরে বানিয়ে দিতে হবে। ওরা বানিয়ে দিবে, ঠিক আছে? আমি বললাম, তুমি আমার জন্য এটা কেন করছো? মেয়েটি তখন বলল, কেন করছো সেটা পরে বুঝতে পারবে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই জিনিস কিন্তু আমি তোমাকে পরে একটু একটু করে ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? সে বলল, ফেরত দিতে হবে না, নিজেদের মধ্যে কোনো কিছু ফেরত দিতে হয়। এ কথা বলেই সে আচমকা এখান থেকে গায়েব হয়ে গেল।
নিজেদের মধ্যে মানে? নিজেদের বলতে কি বোঝাচ্ছে? আমি তো ওকে পছন্দ করি, আর ওর চেহারার দিকে সত্যি আমি তাকাতে পারি না। ও এত সুন্দর, এত মায়াবী যে আমি পুলকিত হয়ে যাই, যেন ওকে না দেখলে কেমন কেমন লাগে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে সেই পোটলাটা খুলতেই দেখলাম তার মধ্যে বেশ কিছু স্বর্ণের মোহর রয়েছে এবং সেগুলোর উপর কোনো একটা সিল মারা। আমি তখন সেগুলো দেখে অবাক হয়ে গেলাম। এত দামি জিনিস, সেটা কি আসলে স্বর্ণ? কালকে একবার শহরে গিয়ে দেখতে হবে। আমার এক বন্ধুর দোকান আছে স্বর্ণকার, সেই বন্ধুর দোকানে পরের দিন আমি ওইগুলো নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বললাম, দোস্ত, জিনিসগুলো আমি পেয়েছি, এখন এইগুলো আমি তো কাউকে বলতেও পারছি না, দিতেও পারছি না। তার থেকে বরঞ্চ তোর থেকে শেয়ারে শেয়ারে কিছু করি। এখন তো স্বর্ণের দাম অনেক, তুই এক কাজ করিস, এখানে তো 8টা কয়েন আছে, এর ভিতরে 2টা কয়েন তুই রেখে দিস, এর অনেক দাম আছে। ওগুলো দাম মানে এক একটা কয়েনের দামই 1 লাখ টাকা হবে। আমি তোকে বললাম, তাহলে তো তোর 2 লাখ টাকা লাভ হয়ে গেল। তুই এক কাজ করিস, তুই এই 6টা কয়েন দিয়ে আমার বোনের জন্য কিছু স্বর্ণ বানায় দে, আর বাকিগুলো তুই রেখে দে, তোর কাজে আসবে। ও বললো কি, আচ্ছা ঠিক আছে, এত বড় অফার আর কে দেয়? আমি তখন সেই জিনিসটা ওর কাছে নিয়ে গেলাম এই কারণে, কারণ বুঝতে পারছিলাম এগুলো আমাকে জিনে দিয়েছে, এগুলো ওর কোনো হলমার্ক করা নেই, বা এগুলো আমি অন্য কোথাও নিয়ে গেলে ধরা খাবো। কেউ হয়তো জিজ্ঞেস করবে যে কোত্থেকে নিয়ে আসছি, আমার দোস্ত সেটা জিজ্ঞেস করবে না। আমি দোস্তর কাছে জিনিসগুলো বানাতে দিয়ে আসলাম এবং ও বললো ঠিক আছে, বিয়ের আগের দিনই সন্ধ্যার দিকে তোর বাসায় গিয়ে তোকে আমি দিয়ে আসবো, আর বিয়ের দাওয়াত দিবি না? আমি বললাম কি, দোস্ত ঘরে বিয়ে তো, আচ্ছা তুই যাবি তো, গেলে সমস্যা নেই, তোকে ওই দিনকে দরকার হলে খাইয়ে দিব, ঠিক আছে? ও তখন বললো আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া দিয়ে কথা। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম। আমি সারাদিন ফল বিক্রি করলাম এবং রাত্রেবেলা যখন বাড়িতে ফিরবো, ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম যে কিছু বড় বড় রথ আমার বাসার সামনে পড়ছে এবং আসমানের উপর থেকে প্রায় 4-5টা রথ বাসার সামনে নামলো এবং তার মধ্যে বেশ কিছু জিনিসপাতিগুলো কিসের আমি জানি না। তখন হাসনাহিনা আমার সঙ্গে ছিল। হাসনাহিনাকে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো? ও তখন বললো যে এগুলো হচ্ছে গিয়ে আমার আব্বাজান পাঠিয়েছেন, মানে তোমার বোনের জন্য কিছু তত্ত্ব আর কি। তার বোনের তত্ত্ব দেওয়া লাগে না, জামা কাপড়, তারপরে গহনা টহনা এগুলো আছে। আমি বললাম যে সব কিছু তো তোমরা দিচ্ছ। হাসনানের সঙ্গে থাকতে থাকতে আমার কেন যেন ওর প্রতি একটা মায়া মহব্বত চলে এসেছে। আগে থেকে ওকে আমি পছন্দ করতাম, কিন্তু এই মুহূর্তে কেন যেন ওকে আমার সত্যি জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কুকুরগুলো আবার যদি আসতো এখানে, আমাকে যদি জড়িয়ে ধরতো, তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটা শোধ আমি ঋণ যে কবে শোধ করবো? সে বলল, তোমার এটা ঋণ শোধ করতে হবে না, তুমি একজন সৎ মানুষ, সেটাই আমার কাছে খুব ভালো লাগে এবং আমার আম্মা আব্বাও ঠিক সেই জন্যই তোমার কাছে কিন্তু এসেছে। তা না হলে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করা এটা আমাদের রেওয়াজে কখনো নেই, কিন্তু তোমার সঙ্গে এই একটা কারণে আমার আম্মা এসে মিশেছে, কথা বলেছে, দেখেছে, এটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? তারপর সেই জিনিসগুলো থেকে কিছু জিন সেই তত্ত্বগুলো ঘরের ভিতরে নিয়ে গেল এবং দেখলাম ধরে ধরে সাজানো বেশ দামি দামি জামা কাপড়, ফল, তারপর আরও অনেক ধরনের মিষ্টি, নানান ধরনের জিনিসপত্র পাঠিয়েছে। সমস্ত জিনিস একদম ঘর ভরে গেল। আমি তখন চিন্তা করতে থাকলাম, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তো এগুলো দেখে খুব খুশি হতেন এবং আমাদেরকে বেশ বাহবা দিতেন। আমি বেশ খুশি হয়ে সেই জিনিসগুলো তখন একটা একটা করে বের করতে লাগলাম। আমার বোন সেগুলো দেখতে লাগলো এবং জিনেদের কিছু দল আমার বোনের কাছে গিয়ে তার থেকে কিছু জিনিস নিয়ে তাকে সাজিয়ে দিতে লাগলো। আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান এবং আমেজ ছিল, বাইরে যেহেতু সাজানো ছিল, সবাই দেখলেই বলতো যে কি ব্যাপার, কি হচ্ছে তোমাদের বাড়িতে? আমি বলতাম যে ছোট বোনের বিয়ে। ও তখন বলতো যে দাওয়াত দিবে না? আমি বললাম যে দাওয়াত তো দিব, তাহলে আপনাদেরকে একটু স্পেশালভাবে খাওয়ানো যায়। এটা চিন্তা করে বেশ কিছু লোকজনকে দাওয়াত দিলাম হচ্ছে বিয়ের পরের দিন, মানে বিয়ে হবে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন রাত্রেবেলা, মানে শুক্রবার রাত্রে, আর আমি বিয়ের দাওয়াতের অনুষ্ঠান রাখলাম হচ্ছে শুক্রবারের দিন দুপুরের পর আর কি, যেহেতু এলাকার মানুষকে না বললে হয় না। এটা আবার আমি হাসনাইনের কাছে শুনে নিয়েছি, কারণ হাসনাইনা বলেছিল যে এত বড় আয়োজন করা হচ্ছে, যেহেতু এলাকার মানুষ জিজ্ঞেস করবে তোমরা কি করবে, তুমি এক কাজ করো, বিয়ের আয়োজন করো। আগের দিন সকলে আমাদের বাসায় এসে উপস্থিত হলো। বৃহস্পতিবার দিন রাত্রেবেলা সন্ধ্যার দিকে সেই গহনাগুলো আমার সেই বন্ধু আমাকে দিয়ে গেল। আমি ওকে বললাম, দোস্ত আগামীকালকে দুপুরবেলা আসিস, জুম্মা দাওয়াত আছে কিন্তু তোর। ও তখন বলল আচ্ছা ঠিক আছে, চলে আসবো পরিবার নিয়ে। ও তখন ওইটাই বলে চলে গেল। ওইদিনকে রাত্রেবেলা প্রায় 100খানেক জিন আমাদের বাড়িতে আসলো এবং আমি সত্যি কথা এত জিন কখনো দেখিনি, ওইখানে গিয়ে এত জিন একসঙ্গে দেখিনি। সকালে আসলো, এসে আমাদের বাড়ির ছাদে বিয়ের আয়োজন করা হয়েছিল এবং সেই ছাদে সকলকে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, যারা এখানে এসেছিল বেশ কিছু জিন আমাদের এখানে আগেই পাঠিয়ে দিয়েছিল। ওরা আমাদের বাড়ির পেছনে একটা জায়গায় গর্ত করে সেখানে রান্নাবান্না করেছে এবং জিনেরা যেসব জিনিস খেতে পছন্দ করে ঠিক সেরকম রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে ওরাই খেয়ে দিয়ে বিদায় হয়েছে।
যাওয়ার সময় আমার বোন তখন বলল যে আমি তোকে ছাড়া থাকবো কিভাবে। আমি বললাম তুই যা, আমি তো আসবো সেখানে, তাই না? আর তুই সুখে থাকলেই আমি সুখে থাকবো। তারপর সকলে চলে গেল। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। রাত তখন 2:30 বাজে। কেউ নেই, সকল জিনেরা চলে গিয়েছে। আগামীকালকে আবার বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে হবে। সমস্ত জিনিসপাতি অলরেডি কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আগামীকাল সকাল হলে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে এবং ওদেরকে খাওয়ানো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমার ওই শ্বশুর মানে হচ্ছে গিয়ে ওই আমার বোনের শ্বশুর, সে বলেছে যে এই সমস্ত খাদেমদারির কাজ আমাদের জিনেরা করবে। আমি তখন তাদেরকে না করেছিলাম, কিন্তু সমস্ত কিছুই তারা যেন করছে। আমি চুপচাপ একা বসেছিলাম। একা বসে বাড়ির ছাদের এক কোণে বসে কান্না করছিলাম। ঠিক সেই মুহূর্তে হাসনাহিন আমার কাছে আসলো। হাসনাহিনা কেন যেন আমাকে কোনোভাবে ছাড়তে চাইতো না। আমি তখন হাসনাহিনকে বললাম, তুমি এখানে? ও তখন বললো যে তুমি মন খারাপ করে এখানে বসে আছো? সত্যি কথা, তোমার বোন চলে গিয়েছে জন্য তোমার মন খারাপ করে আছো, তাই না? আমি তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে আমি থাকবো, তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আমি তখন বললাম, কেন তুমি আমার সঙ্গে কেন থাকবা? তুমি চলে যাও, তোমাদের বাড়িতে তো বিয়ের অনুষ্ঠান, বিয়ের আয়োজন। সে তখন বললো, আমি জানি না কেন তোমার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে এবং তোমার সঙ্গ আমাকে খুব আনন্দ দেয়। আমার বাড়িতে বিয়ের আয়োজন বা আমেজ চলছে, কিন্তু আমার আনন্দ কেন যেন তোমাকে ঘিরেই। এটা কিসের জন্য আমি বলতে পারবো না, তুমি একদমই চিন্তা করো না। তাই বলে সে নিজেই লজ্জা পেয়ে ওইখান থেকে চলে গেল। হাসনাহিনের এই কথা শুনে আমি বুঝতে পারলাম হাসনাহিনা নিজে আমাকে পছন্দ করে এবং আমাকে ভালোবাসে। আমি সেটা বুঝতে পারছি ওর কথাগুলো শোনার এবং বোঝার পর। ও নিজেই লজ্জা পেয়ে চলে গেল। আমি তখন বেশ খুশি হয়ে গেলাম, কারণ হাসনাহিনাকে যদি আমি পাই। কিন্তু আরেকটা বিষয় ভেবে আমি বেশ কষ্টের মধ্যে ডুবে গেলাম। সেটা হচ্ছে এই বিষয়টা যদি ওর শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন যদি জানতে পারে যে আমি তারই ননদের সঙ্গে প্রেম করছি বা এরকমটা, তাহলে বিষয়টা ভালো হবে না। আমি কি তাহলে ওকে না করে দিব? আমার বেশ দুটানার মধ্যে পড়ে যেতে লাগলাম। আমি বাসায় গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লাম। বেশ টায়ার্ড ছিলাম এবং এগুলো চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। বেশ খানিকক্ষণ পর, মানে সকাল 7টার দিকে আমার ঘুম ভাঙলো। জিনেদের ডাকি, জিনরা এসে আমাকে ডাকতে শুরু করলো। জিনেদেরকে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি তখন উঠে বললাম, কারা? ওরা বললো, আমরা জিন, আমাদেরকে পাঠিয়েছেন সর্দার। তখন আমি উঠলাম, উঠে সমস্ত তোড়জোড় সম্পূর্ণ করলাম। ওরা নিজেরাই রান্না করলো, এখানকার রান্নাবান্না সকল কিছু নিজেরাই করলো। নিজেরাই ওরা পাঞ্জাবি এবং জুব্বা পরে এসেছিল খাদেমদারি করার জন্য। আমার মেহমান আসলো, মেহমান সকলকে খাওয়া দাওয়া করালাম এবং ওরা তখন খাওয়া দাওয়া করে চলে গেল। আর বাড়িতে বিয়ের আমেজ অনুষ্ঠান, আশেপাশে পাড়া প্রতিবেশী সকলেই বলা বলি করছিল যে মেয়ে কোথায়। তাই বললাম কি যে ওরা গিয়েছে সাজতে, আসবে খুব শীঘ্রই। আর জামাই বাড়ির লোকজনকেও অনেক কিছু জিজ্ঞেস করতেছে জামাই কোথায়। তো ওরা তো আগের দিন রাত্রেবেলা বিয়ে করে বউ নিয়ে গিয়েছে, আর যারা রাত্রেবেলা বিয়ে করেছে সে বিষয়ে তো ওরা জানে না। হাসনাহিনা কেন জানি সবসময় আমার আশেপাশে থাকতো। ও সকাল 8টা-9টার ভিতরে এসে উপস্থিত এবং এসে বলছে যে আজকে এরকমটা আমরা করছি, বেশ খুশি আর কি। ও নিজেই অনেক খুশি। এবং ওইদিনকে সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পরে, রান্না করা সমস্ত কিছু করা শেষ করে আমি এবং হাসনাহিনা সেখানে বসেছিলাম এবং সকলে তখন সেখান থেকে চলে গেল। আমার কেন যেন খুব খারাপ লাগছিল। হাসনাহিনা তখন বললো, চলো আমাদের এখানে চলো। আমি বললাম যে কেন? ও তখন বললো, চলো, এখানে তুমি কি করবা? চলো তুমি এখানে, তোমাকে আমার আব্বা হুজুর যেতে বলেছেন আর আম্মাও যেতে বলেছে। তুমি বিয়ের দিন গেলে না, আর আজকে তুমি যাবে না। আজকে তোমার বোনকে নিয়ে আসতে হবে না এখানে, কিছু রীতি রেওয়াজ আছে না। তাই বললাম কি যে ও গেছে, ওইখানেই বেশ খুশি থাকবে, আমি বরঞ্চ ওখানে যাই, ওকে নিয়ে আসতে হবে কিসের জন্য? হাসনাহিনা বললো, তাহলে চলো, সেজন্যই তো বলছি। তাই বলে আমার হাত ধরে ফেললো, হাত ধরে টানতে টানতে বললো চলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্ত কিছু গোছাতেও দিবা? ওদের বললো, কোনো কিছু গোছানো লাগবে না, তুমি চলো তোমার সঙ্গে, এখানে সমস্ত কিছু আমার জিনেরা সামনে নিবে, আর জিনেরা তো আছে, তুমি চিন্তা করো না। আমি তখন হাসনাহিনার হাত ধরলাম, ও তখন আমাকে শূন্যে ভাসিয়ে ফেললো। উড়ন্ত অবস্থায় আমি এবং হাসনাহিনা এগিয়ে যাচ্ছিলাম। কি সুন্দর এক আকাশ, কি সুন্দর এক পরিবেশ। আকাশ যেন আস্তে আস্তে অন্যরকম মেঘে রূপান্তর হচ্ছিল। তখন সন্ধ্যা ছিল, একটু একটু করে অন্ধকার নেমে আসলো। আসমানের জ্যোৎস্নাগুলো যেন, তারাগুলো একদম চিকিরমিকির করে জ্বলছিল। মনে হচ্ছিল আসমানের অনেকটা উপরে উঠে এসেছি। অনেকটা পথ আমি এবং ও উড়ন্ত অবস্থায় গেলাম। উঠতে উঠতে তারপর একটা পাহাড়ি উপত্যকার ঠিক মাঝ বরাবর ও আমাকে নিয়ে নামালো। দুই পাশে ঝর্ণার আলো পড়ছে নিচে, আর তখন চাঁদের আলো আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সামনে এক বিশাল বড় দিঘি, সেখানে ছোট্ট একটা ঘর, ঘরটাও বেশ বড় এবং খুব সুন্দর। আমাকে সেই ঘরের কাছে নিয়ে গিয়ে বললো কি যে, দেখো জায়গাটা খুব সুন্দর না? আমি বললাম যে হ্যাঁ, খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে কেন নিয়ে আসলে? আমাকে না তোমাদের এখানে নিয়ে যাওয়ার কথা ছিল। ও তখন বললো, নিয়ে তো যাবই, আগে দেখো, এটা আমার খুব পছন্দের একটা জায়গা, মাঝে মধ্যে আমি এখানে বেড়াতে আসি, আমার কাছে খুব ভালো লাগে এবং খুব সুন্দর লাগে। আমি
এখানে যখন খুব আনন্দে থাকি তখন আমি এখানে আসি এবং আজকে আমি খুব খুশি। আমি বললাম, কেন খুব খুশি? ও তখন আমাকে বলল, কেন খুশি তোমাকে সমস্ত কিছু বলবো, চলো। তারপর ও আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখাতে শুরু করলো যে এইটা আরও অনেক বছর আগে নির্মাণ করা হয়েছিল, এখানে আমি মাঝে মধ্যে এসে থাকি, এই জায়গাটা খুব নিরিবিলি, মাঝে মধ্যে আমি উড়ি, এই অশ্রুদিঘিতে গোসল করি, আমার খুব ভালো লাগে জানো। তারপর আমি বললাম যে হ্যাঁ, খুব সুন্দর। তারপর সেই বাড়ির ছাদের এক পাশে খুব সুন্দর করে বসার জায়গা আছে, ও এবং আমি বসলাম। ওখানে একটা দোলনা ছিল, সেই দোলনার উপরে বসলো, বসে দোল খাচ্ছিল। আমাকে তখন বলল যে আলিফ দেখো আসমানটা কত সুন্দর না? আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর। তারপর ও বললো এখানে চলে আসো, এখানে এসে আমার পাশে বসো। আমি তখন ওর কথা শুনে ওর পাশে গিয়ে বসলাম। তো আমাকে বললো, আলিফ তোমাকে একটা কথা বলবো, আমি জানি তুমি আমাকে সেই কথাটাই বলতে চাও, তবে আমি তোমাকে বলতে চাচ্ছি, কারণ আমি আর না লুকিয়ে রাখতে পারছি না। আমি তখন বললাম যে কি কথা? তখন পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না ও কি বলতে চাচ্ছে। ও সঙ্গে সঙ্গেই আমার চোখের দিকে তাকালো, তাকিয়ে তারপর আচমকা কোনো কথা না বলেই আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে আমাকে চুমু খেতে লাগলো। আমি নিজেও আসলে অবাক হয়ে যাচ্ছিলাম। ও যখন আমার চোখের কাছে ওর চোখটা নিয়ে আসলো, ওর ঠোঁটের কাছে ঠোঁটটা নিয়ে আসলো, আলতো করে আস্তে আস্তেই আমার ঠোঁটের দিকে বাড়ছিল, কিন্তু আমার কেন যেন ওর ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছিল, এবং ওর নরম ঠোঁট আমার ঠোঁটে যখন স্পর্শ করলো, আমি এই জন্য সেই জ্যোৎস্নার নিচে একদম হারিয়ে যাচ্ছিলাম। বেশ খানিকক্ষণ চুমু খেলাম, আমার বুকের ভিতর ধরফর করছিল। তারপর আমি উঠে দাঁড়ালাম। তারপর সে আমাকে বলল, আলিফ আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর আমি যে পরিমাণ আনন্দিত এবং খুশি ছিলাম, কিন্তু তার পর মুহূর্তে বেজার হয়ে গেলাম, কারণ এটি কি কখনো সম্ভব? আমার বোনকে ওদের বাড়িতে বিয়ে দিয়েছি, আর ওর সঙ্গে আমার আগে থেকেই পছন্দের একটা সম্পর্ক থাকলেও আমি কি ওর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে পারি? এটা কি? তখন ও আমাকে বলল, কি ব্যাপার আলিফ, কিছু বলছো না যে? ও আমাকে কাছে টেনে নিয়ে আমার বুকের ভিতরে সে আবার জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো একটু একটু করে। তারপর একটু একটু করে তোমার প্রতি যে কখন দুর্বল হয়ে পড়েছে আমি বলতে পারবো না, এবং সবসময় তোমাকে আমি দেখতাম। তুমি যখন ঘুমিয়ে থাকতে, আমার আম্মার সঙ্গে যখন তোমাকে দেখতে যেতাম, সেই মুহূর্তটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার কাছে এত ভালো লাগতো, আমি সত্যিই আনন্দিত। তোমাকে আমি কথা বলতে পেরে আমার খুব আনন্দ লাগছে, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আলিফ কিছু বলছো না কেন? তুমি আমাকে ভালোবাসো না? আমি তখন বললাম যে দেখো হাসনা হেনা, এটা আসলে সম্ভব না, প্র্যাকটিক্যালি কখনো পসিবল না। আমি তখন বললাম, তুমি আমাকে কেন এই কথা বললে, বা আমাকে কেন ভালোবাসলে তুমি? আমি একজন সাধারণ ফল বিক্রেতা, আমার কি আছে যে তুমি আমাকে ভালোবাসলে? সে তখন বলল, তোমার ভালো একটা মন আছে, আর সব থেকে বড় কথা আমি তোমাকে পছন্দ করি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেই কথা বলতেই আমাকে বলল, তুমি কিছু বলছো না কেন, তুমি আমাকে ভালোবাসো না? ও আমার বেজার মুখ দেখে তখন বলল, আলিফ তুমি সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো না? আমি তখন বললাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, যেদিন তোমার চোখ দেখেছিলাম তারপর থেকেই ভালোবাসি। ও তখন বললো, তাহলে তাহলে আর কি? তারপর ও আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বললো, জানো আলিফ, আমি প্রত্যেকদিন তোমাকে দেখতে যেতাম রাত্রেবেলা, তুমি যখন ঘুমিয়ে থাকতে, তোমার সমস্ত চেহারা, সমস্ত কিছু আমি দেখার জন্য তোমার রুমে যেতাম, এবং তোমার আশেপাশে সবসময় থাকতাম, তোমার কি আমি দেখার জন্য প্রতিনিয়ত সেখানে যেতাম। এখন তো আমাদের মধ্যে কোনো বাধা নেই, আমি তোমাকে ভালোবাসি, এটা বলতে পেরে খুব আনন্দ লাগছে। তুমি খুশি নাও আলিফ? আমার দিকে তাকালো। আমি তখন বললাম যে আসলে এটা সম্ভব না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্ক কোনোদিন সম্ভব না, কারণ আমার বোনকে তোমার এখানে দিয়েছি। তোমার বাবা যদি বিষয়টা জানতে পারে, তাহলে কি ভাববে তারা? তারা চিন্তা করবে যে না না না, এটা হতে পারে না, এটা হাসনা হেনা কখনোই সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও, তুমি এমনটা করো না। ও তখন আমার দিকে তাকিয়ে এক প্রকার কাঁদো কাঁদো চোখে বলল, এটা তুমি কি বলছো? আমাকে ভালোবাসো অথচ আমাকে তুমি গ্রহণ করতে পারবে না, কিন্তু কেন? আমি তখন বললাম, দেখো বিষয়টা প্র্যাকটিক্যাল ভাবে দেখো, তোমার বাবা মা আমার বোনকে নিয়েছে, তোমার ভাই আমার বোনকে বিয়ে করেছে, এই মুহূর্তে আমি যদি তোমার সঙ্গে প্রেম করি এবং সেটা যদি তোমার পরিবার জানতে পারে, তখন কি হবে বলো তো? তারা কি চিন্তা করবে? আমার বোনের সংসার কি টিকবে? সে তখন বলল, তুমি এমনটা চিন্তা করছো কেন? আমার বাবা মা তো তোমাকে পছন্দও করতে পারে, তোমার সঙ্গে আমার বিয়েও দিতে পারে না? আমি বললাম যে ঠিক আছে, পারে, আমার বোনকে তোমার ভাই পছন্দ করে বলে হয়তো তোমার ভাইয়ের কথা শুনেছে, কিন্তু এটা আমি পারবো না, তুমি দয়া করে। ও তখন বললো যে এটা কি তোমার ফাইনাল ডিসিশন? আমি বললাম যে হ্যাঁ, আমার বোনের সুখের জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি, আমার ভালোবাসা দরকার হলে আমি ত্যাগ করে দিব। সে তখন বললো, তুমি এমনটা ভাবছো কেন? তাই বলে ও আমাকে বোঝাতে শুরু করলো। তারপর আমাকে বললো, আলিফ সত্যি কথা, তুমি আমাকে ভালোবাসো না? আমি বললাম ভালোবাসি। ও
আমি আমার নিজের জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। তোমাকে না পেলে হয়তো আমার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার বোনের জন্য। সে তখন আবার আমাকে ধরে বলল, তাহলে এমনটা কিসের জন্য? আমি তখন একটু কড়া ভাষা বললাম, সম্ভব না মানে সম্ভব না, একবার বলেছি না, তাহলে তো কথা বলো কিসের জন্য? এই কথা শুনে তার চোখ মুখ একদম শক্ত হয়ে গেল, তার পুরো মুখ একদম লাল হয়ে গেল। সে কান্না করলে তার মুখ লাল হয়ে যায় এবং সে আমাকে তখন বলল যে, তুমি তাহলে এটাই তোমার শেষ ডিসিশন? আমি বললাম হ্যাঁ। তারপর ও আমাকে বলল কি যে, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে ভালোবাসতে পারবে না, তাহলে তোমার সঙ্গে আর আমার কথা বলে কী লাভ? চলো তোমাকে প্রাসাদ পর্যন্ত দিয়ে আসি। তারপর ও একটা গাড়ি কল করলো, ওদের একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালের মাধ্যমে একটা গাড়ি কল করলো। রাজপ্রাসাদের কাছ থেকে একটা গাড়ি আসলো, তাতে উঠে বসলাম। ও পাশে বসলো, আমি পাশে বসলাম, কিন্তু আমাদের মধ্যে দূরত্ব। আমি চোখ দিয়ে তখন পানি পড়ছিল, আমি আসমানের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। বাতাসে পানি টপটপ করে পড়ছিল, কিন্তু সেটা দেখা যাচ্ছিল না। আর ওই পাশে বসে হাসনাইনাও কান্না করছিল, আমি সেটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি সম্পূর্ণ নিরুপায়। এটাকে আমি কখনো করতে পারি? আমার বোনের সংসার যদি ভেঙে যায়। গাড়িটা সেই বড় প্রাসাদের সামনে গিয়ে থামলো। ও তখন গাড়ি থেকে নেমে দৌড়ে প্রাসাদের ভিতর ঢুকে গেল। আমি বুঝতে পারছিলাম যে ও মন খারাপ করেছে এবং ও অনেক কষ্ট পেয়েছে। এটা আমি আসলে কখনো মেনে নিতে পারবো না। তারপর ও গিয়ে নেমে চলে গেল। আমি আস্তে করে নামলাম, নেমে হেঁটে হেঁটে উপরে গেলাম। উপরে যাওয়ার সঙ্গেই দেখা হলো আমার বোনের জামাইয়ের সঙ্গে। আমি তখন তাকে বললাম, আরে হিদমা, ভালো আছো তুমি? ও তখন বললো, জি ভাই, আপনি ভালো আছেন? আমি বললাম, জি ভালো। তারপর আমার বোন দৌড়ে আসলো, আমাকে দেখে বললো, ভাইয়া, তোকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছিল না, তুই আসছিস ভালো হয়েছে, তুই এখানে থাক আমাদের সঙ্গে, কিছুদিন থেকে যা। আমি বললাম, থাকলে কি হবে? ওইদিকে ব্যবসা বাণিজ্য রয়েছে, সমস্ত কিছু দেখতে হবে। আর তাছাড়া তখন সেইখানে সেই জিনিস উপস্থিত হয়ে বলল, ব্যবসা বাণিজ্য দেখে কি হবে, এখানেই থেকে যাও, আর এখানে থাকলে সমস্যা কি? আমি বললাম, জি আঙ্কেল, আমার নিজের তো ব্যবসা বাণিজ্য আছে, বোনকে বিয়ে দিয়েছি, বোনের শ্বশুর বাড়িতে থাকবো, বিষয়টা কেমন দেখায়? সে তখন বললো, কোনো কিছুই দেখায় না, আমরা এইসব বিষয়ে কোনো কিছু মনে করি না, তুমি এখানে চলে আসো, এখানে এসে কোনো একটা কাজবাজ করো, জিনেদের সঙ্গে থাকো, ভালো হবে। আমি বললাম যে, না না আঙ্কেল, আমি ওখানে ভালো আছি। সে তখন বললো, আচ্ছা ঠিক আছে, তোমার নিজের ব্যক্তিগত বিষয়ে আমরা তো কিছু বলতে পারি না, তবে তোমার বোনকে পেয়ে আমরা বেশ খুশি। সে আমাদের সকল পরিবারটাকে একদম গুছিয়ে রেখেছে, সবসময় আমার খেয়াল রাখে, আর তোমার মা ওই যে আছে তারও খেয়াল রাখে, বেশ ভালো। আমি তখন বললাম যে, আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালো। আমরা তখন ভেতরে নিয়ে যাওয়া হলো। ভেতরে নিয়ে যে বসে গল্প করতে শুরু করলাম। আমার কেন যেন মনটা শুধুমাত্র হাসনাইনার দিকে পড়েছিল। ওর সেই কান্নামাখা চোখ, কান্নামাখা চেহারা, ও নিশ্চয়ই উপরে গিয়ে কান্না করছে। বেশ খানিক্ষণ গল্প করার পরে আমার বোন আমাকে আমার সেই রুমের ভিতর নিয়ে গেল, যে রুমটা আমি ছিলাম। তারপর সেখানে গিয়ে আমি বসেছিলাম। আমার মনটা আসলে খুব খারাপ ছিল এবং খুব কষ্ট লাগছিল আমার ওর জন্য, কারণ ওকে তো আমি ভালোবাসি। এভাবে ওকে ফিরিয়ে দেওয়া আমার উচিত হয়নি। আমি জানি যে এটা মোটেই আমার করা উচিত হয়নি। আমি বেশ খানিক্ষণ সেখানে বসে রইলাম এবং অনেকক্ষণ পর রুম থেকে বের হয়ে আমার হাসনাইনার মুখোমুখি হয়ে গেলাম। হাসনাইনা আমার দিকে তাকালো, তাকে আমাকে বলল যে, তুমি সত্যি? না না, তোমার সঙ্গে আমি কথা বলছি কিসের জন্য? তুমি তো আমাকে ভালোবাসো না। আমি তখন বললাম, হাসনাইনা, পাগলামি করো না। তারপর ওই সময় বিকালের দিকে আমরা খেতে গেলাম। খেতে যাওয়ার সময় হাসনাইনা আমার মুখোমুখি বসলো না, অন্য পাশে গিয়ে বসলো এবং ও সত্যি আমার উপর রাগ করেছে দেখে বোঝা যাচ্ছে, এবং ও আমাকে হয়তো অনেকটা খারাপ মনে করেছে, আর ওকে আমি গ্রহণ করতে পারছি না। এরকম করে মান অভিমান প্রায় 2 দিন পর্যন্ত চললো। ও আমার সঙ্গে বারবার দেখা হতো আর অভিমান করে চলে যেত। আমি তো চাইতাম যে এটাই হোক, কারণ হচ্ছে আমি এখান থেকে চলে গেলে আর কখনো ফিরে আসবো না। আর এখান থেকে আমি সত্যি ওকে চাইতে পারি না, কারণ ও এই বাড়ির একটা মেয়ে, এবং এটা যদি ওর পরিবার জানতে পারে তাহলে নিশ্চয়ই আমার অবস্থা একদম টাইট করে ফেলবে, আমার বোনের সংসারও ভেঙে যেতে পারে। এই জন্যই চিন্তা করে আমি এটা আর করছিলাম না। তারপর ওদিনকে বিকেলবেলা আমি বললাম যে, আঙ্কেল, আমার আসলে চলে যাওয়া উচিত, আমার দিকে ব্যবসার ক্ষতি হচ্ছে, তাছাড়া কাজবাজ কিছু আছে বাড়িতে, আমি তাহলে যাই। আমার বোন আমাকে বললো, ভাই তুই চলে যাবি? আমি বললাম যে আসবো, আবার আসবো দরকার হলে। তারপর হাসনাইনাকে ডাক দিল। ডাক দেওয়ার পর হাসনাইনা বললো, কি হয়েছে বাবা? হাসনাইনা বললো, তুই আলিফকে নামিয়ে দিয়ে তো যা, আর কোনো প্রয়োজন হলে তুই ওকে নিয়ে আসিস, ঠিক আছে? আর শোনো আলিফ, তোমার আশেপাশে সবসময় আমার জিনেরা থাকবে, যখন তুমি ডাক দিবে ওরা চলে আসবে, এখানে আসার ইচ্ছে হলে ওদেরকে বললো, ওরা তোমাকে নিয়ে আসবে, ঠিক আছে? আর এই জিনিসটা তোমার কাছে রাখো, এটা তোমাকে সবসময় সব কিছু থেকে সুরক্ষা দিবে। তাই বলতেই একটা লকেটের মতো জিনিস আমার গলায় পরিয়ে দিলেন তিনি, এবং বললেন যে, এটা তোমার কাছে রাখো, আল্লাহ তোমার ভালো করুক। তারপর সে আমাকে ওই গাড়িতে বসালো। হাসনাইনা এক প্রকার আমার পাশে বসে চুপ করে বসেছিল। তারপর এক প্রকার ওই গাড়িটা এসে নামলো আমাদের সেই বাড়ির সামনে। পুরো রাস্তায় কোনো কথা বললো না, কারণ কথা বলবে বা কীভাবে, ও রাগ করে আছে। নামার সময় বললাম, ঠিক আছে আসি, তুমি সাবধানে যেও। ও
ও কোনো কথা না বলে আমাকে এসে জড়িয়ে ধরলো। বলল কি যে তুমি এরকম আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে রেখে তুমি চলে যেতে পারবা? আর কোনোদিন আমাকে দেখা করবা না? আমাকে দেখবা না? তুমি আমার দিকে তাকাও একবার। আমাকে সত্যি কথা বলতে, তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো না? আমি তখন বললাম, তুমি যাও তো, কথা বলো না। তারপর হাসনাইনা সেখান থেকে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলল, আর কখনোই তোমার কাছে আসবো না আমি, তুমি থাকো এখানে। তারপর ও এখান থেকে চলে গেল। সত্যি কথা, আমি ঘরের ভিতরে গিয়ে চিৎকার করে কান্না করতে পারছিলাম না, কারণ আমার এত পরিমাণ খারাপ লাগছিল, এত পরিমাণ কষ্ট হচ্ছিল। সেই কষ্টের কথা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এই অনুভূতি আসলে ব্যক্ত করা কখনো সম্ভব নয়। আমি তোকে ভালোবাসি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মতো করে চলে গেলাম কাজে, এবং সমস্ত জায়গায় কাজ করছিলাম, ফল বিক্রি করছিলাম। সমস্ত কিছু ফল টল বিক্রি করে বাসায় আসতাম, প্রত্যেকদিন আমার দোকানে যেতাম, বাসায় আসতাম। এরকমই দিন কাটতে শুরু করলো, এবং ততদিনে প্রায় সপ্তাহখানিক পার হয়ে গিয়েছে, 6 দিনের মতো। এই 6 দিন ও আমার কাছে আসেনি বা আমার সঙ্গে দেখাও করেনি, কোনো কিছু করেনি, আমার সঙ্গে এসে কথাও বলেনি। তো আমি জানতাম যে ও যদি না আসে তাতেই আমার ভালো। হঠাৎ করে সেই রাতে আমি আমার সেই ফলের দোকানটা আমার বাসার সামনে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করব। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম রাস্তার ওই মাথায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, এবং সেটা একটা জিনের মতো আমার কাছে মনে হলো, কারণ জিন তো আমি দেখি। আমি সেখানে তাকিয়ে দেখলাম যে সেই ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে, এবং বেশ খানিকক্ষণ আমি খেয়াল করলাম, ভাবলাম হয়তো কোনো জিন কোনো খবর নিয়ে এসেছে। আমি দেখলাম সেইখানে দাঁড়িয়ে আছে হাসনাহেনা। আমি কয়েকদিন ধরে টের পাচ্ছি যে কোনো ছায়া বা আমার ঘরে আশেপাশে কেউ একজন আছে, এবং আমি মাঝে মধ্যে সুগন্ধি পাই, তবে এটা হাসনাহেনার শরীরের সুগন্ধি না। আমি দেখতে পেলাম হাসনাহেনা আমার সামনে দাঁড়িয়ে আছে, তার শরীরের সুঘ্রাণ আমি পাচ্ছি। তারপর ও আমাকে বলল যে তোমাকে ছাড়া আমি না থাকতে পারছি না। আমাকে সঙ্গে সঙ্গে এসে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বললো কি যে তুমি আমাকে যতই ইগনোর করো, আমি তোমার কাছেই থাকবো, এবং তুমি আমাকে দেখি কিভাবে তাড়াও। এখন আমি বুঝে গিয়েছি তোমাকে জোর জবরদস্তি করা ছাড়ার কোনো উপায় নেই, এটাই শেষমাত্র পন্থা। তারপর ও আমাকে জড়িয়ে ধরে বললো চলো ঘরে চলো। আমি বললাম ঘরে কেন? তুমি যাও তো এখান থেকে। ও তখন এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে ঘরের ভিতর নিয়ে গেল। ঘরের ভিতর নিয়ে যাওয়ার পর আমাকে বললো আজকে আমি তোমার সঙ্গে শুব, আর দেখি তুমি আমাকে কিভাবে তাড়াও। আমি বললাম না, আমি তোমার সঙ্গে শুব না, তুমি যাও তো। তুমি কি আমাকে জ্বালানোর জন্য এখানে এসেছো? ও তখন বললো যদি জ্বালানো মনে করো তাহলে তাই। তারপর ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, ধরে বললো তোমাকে আমি আর ছাড়ছি না, আজকে খাবার খেয়েছো? তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি। তারপর ও আমাকে এক প্রকার জোর জবরদস্তি করে খাবার খাইয়ে দিল নিজের হাতে। আমি খাবার খাচ্ছিলাম আর কান্না করছিলাম। আমি বললাম তুমি কেন এখানে আসছো বলো তো হাসনাহেনা? আমি তোমাকে দেখলে সত্যি থাকতে পারি না, আমি কান্না করে ফেলি। ও তখন বললো তাহলে তুমি কেন আমাকে জ্বালাচ্ছ বলো তো? আমি তখন বললাম যে আমি তোমাকে কোথায় জ্বালাচ্ছি, তোমাকে ভালোবাসি, ভালোবাসলে কি পূর্ণতা পাওয়া যায়? ও তখন বললো পাওয়া যায়। তারপর ও আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলো, আমি বাধা দিলাম না। তারপর ও আমাকে বলল আজকে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, আমার এই পরিমাণ শান্তি প্রয়োজন, কারণ আমি খুব অশান্তির মধ্যে আছি কিছুদিন ধরে। তারপর ও আমাকে এক প্রকার জোর জবরদস্তি করেই আমার পাশে শুলো। আমি বালিশটা নিয়ে নিচে চলে আসলাম। তারপর আমার ছোট বোনের কামরায় চলে আসলাম। এখানে এসে ছোট বোনের রুমেই ঘুমাচ্ছি, ও ওর রুমে, মানে আমার রুমে শুয়ে আছে। অর্ধেক রাত্রে উঠে দেখি আমার বুকের ভিতরে কেউ একজন শুয়ে আছে, এবং সেটা হাসনাহেনা। আমি তাকে সরিয়ে দিব তাও পারছিলাম না, তাকে ওরকমভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, কারণ এই অনুভূতি আসলে ব্যক্ত করা সম্ভব নয়। পরের দিন সকালবেলা উঠে দেখি সে আমার বুকের ভিতরে নেই। আমার জন্য রান্নাবান্না করে সমস্ত কিছু করে দিয়েও চলে গেছে। আমি সেখান থেকে খাবারগুলো খেলাম, খেয়ে আবার চলে গেলাম দোকান সামলাতে। ফলের দোকানে সারাদিন ফল বিক্রি করলাম, এবং ওইটি করে তখন আমি বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম ও আবার ঠিক একই অবস্থায় আমার ঘরের ভিতরে বসে আছে। বললো কি যে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, তোমার কাছে আমি এখন আছি, এবং আমি তোমার সঙ্গেই ঘুমাবো এখন থেকে। এই করে ওর জোর জবরদস্তি করে ওই দিন আমার সঙ্গেই শুলো, আমাকে কোনোভাবে যেতে দিবে না, এবং আমার কাছে আদর চাইলো। আমি বললাম না, এটা একদমই করা যাবে না। ও এক প্রকার জোর জবরদস্তি করলো, বললো না আমার আদর লাগবেই। আমি বললাম এটা করা যাবে না। ও তখন এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে চুমু খেলো। তারপর বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমার বুকের ভিতর শুয়ে থাকলে কোনো আপত্তি নেই তো? আমি বললাম না না, সেরকম কোনো আপত্তি নেই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, কিন্তু তারপরে করতে হবে। আর ওকে আমি এখান থেকে তাড়াবো কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না। এরকম করে 3-4 দিন ওর সঙ্গে আমি কাটালাম, এবং ও আমার এখান থেকে কোনোভাবেই যাবে না, ওকে আমি তাড়াতেও পারছিলাম না। 3-4 দিন পরে ওকে আমি খুব কঠোর ভাষায় বকাবকি করলাম, বললাম তুমি যাও, তুমি কোন বোনের সংসার ভাঙতে চাচ্ছ? ও তখন বললো এরকমটা তুমি কেন করছো? ও তখন কান্না করে ফেললো, এত পরিমাণ কান্না করলো যে আমি সত্যি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না যে ওকে সামাল দেবো কীভাবে। ও তখন বললো যে আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, এরকমভাবে তুমি আমাকে ইগনোর করছো, আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তাই বলে ও ওইখান থেকে গায়েব হয়ে গেল।
সেই রাত্রে আমি এক ফোঁটা দু চোখের পাতা এক করতে পারিনি। আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল। আমি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে শুরু করলাম এবং পরের দিন উঠে আমি আবার চলে গেলাম দোকানে। সারাদিন দোকান সামলালাম এবং আমার খুব কষ্ট হচ্ছিল। আমার ইচ্ছে হচ্ছিল যে আমার বোনকে আমি দেখে আসি, এবং ওই দিনকেই আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি, এবং এটা আমার সম্পূর্ণ কল্পনার বাইরে ছিল। আমি সেদিনকে ফলের দোকানটা ঠেলে ঠেলে বাড়ির দিকে নিয়ে আসছিলাম। হঠাৎ করে আচমকা রাস্তার মাঝখানে একটা ছায়া আমি দেখতে পাই। ছায়াটা বেশ বড় ছিল এবং আমি দেখলাম সেই ছায়াটা একটা বড় জিনে রূপান্তর হয়ে গেল, এবং এটা আর কেউ নয়, আমার বোনের শ্বশুর মানে তালই মশাই। আমি তাকে সালাম দিলাম, তিনি সালাম উত্তর গ্রহণ করলেন। তিনি বললেন, আলিফ তুমি এটা কি করেছো বলো তো? আমি বললাম, কি করেছি? তিনি বললেন যে তুমি এটা কাজটা ঠিক করোনি, তুমি এত বড় একটা অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা কিন্তু নেই। আমি তখন বললাম, চাচার আমি কি করেছি? সত্যি কথা, আমি কোনো অপরাধ করিনি। সে তখন বললো যে তুমি একটা বড় অপরাধ করেছো এবং এই বড় অপরাধের শাস্তি আমাকে দিতে হবে, তুমি তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। আমি বললাম, কি কোনো সমস্যা হয়েছে? আমার বোন কোনো কিছু করেছে? সে বললো, তোমার শাস্তি তো পেতে হবে এবং তার মাসুলও তোমাকে দিতে হবে, তুমি চলো। তাই বলে উনি আমাকে গাড়িতে তুললেন এবং আমার ফলের কার্ডটা সেখানে পড়েছিল, সেটা সম্ভবত কোনো জিন দ্বারা উনি সরিয়ে ফেলেছেন আমি জানি। তো উনি তখন আমাকে বসালেন। আমি তো খুব ভয়ে ছিলাম যে কি হয়েছে। তারপর উনি আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা বড় রুমের ভিতরে বসালো ওনাদের সেই বড় বিল্ডিংয়ের কক্ষে, এবং আমাকে বলল যে এখানে বসো। বসার পর সেইখানে উনি আমাকে বললেন কি যে ওই নিয়ে আসো, কোথায় ওকে নিয়ে আসো। তারপর দেখলাম সাজিয়ে গুছিয়ে কাউকে যেন নিয়ে আসা হয়েছে, তার মাথায় ঘুমটা দেওয়া একটা মেয়েকে আমার পাশে বসানো হলো এবং আমাকে বেশ দামি কিছু কাপড় পরানো হলো। কাপড় পরানোর পর বলা হলো, এই কাজী কোথায়, কাজীকে ডাক দাও। তারপর কাজীকে ডাক দেওয়া হলো। আমি আসলে কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপর কাজীকে ডাকার পর তিনি আমাকে বললেন, কবুল বলো। আমি বাধ্য ছিলাম কবুল বলতে, এবং আমার বোনও তখন সেখানে দেখে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম, কি হচ্ছে এখানে? তারপর কবুল বললে বিয়ে সম্পূর্ণ হলো, এবং বিয়ে সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই হাসনাইনা তখন আমার দিকে তাকিয়ে বলল, কি খুব তো বলেছিলে যে আমাকে বিয়ে করবে না, হ্যান ত্যান, এটা এখন কি হলো, এখন কেন বিয়ে করলে? আমি তখন বুঝতে পারলাম যে হাসনাইনার সঙ্গে ওরা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু কিভাবে হলো এরকমটা? তখন সেই মুরব্বী লোকটা বলল, শোনো, তোমাকে আগে থেকে আমার খুব পছন্দ ছিল, এবং আমার মেয়ে যে তোমাকে পছন্দ করে সেটা আমি জানতাম না। তবে আমার মেয়েকে একদিন আমি যাত্রাপথে কান্না করতে দেখি, যে রুমের বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে। আমার তখন ওকে দেখে খুব মায়া লাগে, ওর কাছে যাই। তখন ও আমাকে সমস্ত কথা খুলে বলে, এই তো গতকালকেই, এবং আমাকে খুলে বলে যে এরকম একটা অবস্থা, ও নাকি তোমার বোনের জন্য এরকমটা করছে আর কি। তখন তোমার বোনের সঙ্গে কথা বললাম এবং বলল যে আমার তো ওনাকে খুব পছন্দ, মানে হাসনাইনাকে খুব পছন্দ, আমার ভাইয়ের বউ হিসাবে পেলে আমি খুব খুশি হব, আমার ভাই এখানে থাকতে পারবে। এবং তারপর আর কি আমরা সকলে যুক্তি করলাম তোমাকে নিয়ে আসবো এবং এনে তোমাকে বিয়ে দিলাম। তবে তুমি ওর অপরাধী, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তো দিয়ে দিলাম বিয়ে করার মাধ্যমে, এখন দেখো ও তোমাকে কি শাস্তি দেয়। তারপর ওরা সকলে বেরিয়ে গেল। এই রুমটাই সাজানো হয়েছিল আমাদের বাসার ঘরের জন্য, এবং আমার বোন বলল কি যে ঠিক আছে ভাইয়া থাক, আমরা খুব খুশি আজকে, বুঝছিস, খুব ভালো হয়েছে, তোকে এখানে এখন থেকে থাকতে হবে। আমি তখন বললাম কি যে তুইও এর মধ্যে সামিল ছিলি, আমি জানতামই না। আমি খুব খুশি হয়ে গেলাম এবং এত পরিমাণ আনন্দিত ছিলাম। ও তখন আমাকে বলল যে দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। তারপর আমি তো এখন ওর প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল, এবং আমি জানি যে ও এখন আমার বউ, এখন চাইলে ওকে সাথে সমস্ত কিছু করা যায়, এবং সমস্ত কিছু সকলে মেনে নিয়েছে। আমি তখন ওকে বললাম যে যাক বাবা, আমার পরাণটা এখন একটু শান্ত হলো, এই কয়েকদিন আমি প্রত্যেকদিন কান্না করেছি তোমার জন্য। ও তখন বলল, সারা জীবন কান্না করতে হবে এখন থেকে। আমি বললাম কেন? ও তখন বলল, এখন আমি তো আমার কাছে তোমাকে আসতে দিব না, না আমি তোমাকে চুমু খেতে দিব, না আমার হাত ধরতে দিব, কোনো কিছু করতে দিব না, খবরদার আমার বিছানায় যদি এসেছো। তারপর ও পরিমেয়েটি হাসনাইনা বিছানায় গেল। আমি বিছানায় উঠতেই বললো কি যে খবরদার আমার বিছানা আসলে কিন্তু এখন খবর আছে, আমার শরীরের কাছে আসতে দিব না, আর চুমু খেতে তো একদমই দিব না। আমি তোমাকে বলেছিলাম না আমাকে চুমু খাও, আমাকে আদর করো, করেছিল আদর, এখন তো আমি কোনোভাবেই তোমাকে আদর করতে দিব না। এখন দেখি তোমাকে কে ঠেকায়, আর প্রত্যেকদিন এখন তুমি শাস্তি পাবা, আর এখান থেকে তুমি আর ওইখানে যেতে পারবা না। আমি তখন বললাম কিন্তু কেন? ও তখন বললো কি যে দেখো, তাই বলে একটা বালিশ নিয়ে আমাকে বিছানা থেকে নামিয়ে দিল। আমি বিছানার নিচে শুয়ে আছি। আসলে কি ও আমাকে এখান থেকে উঠতে দিবে, নাকি ওর শরীরের কাছাকাছি কখনো যেতে দিবে না? জোর জবরদস্তি করে যেতে দিলেও ও এরকমটা করছে, এবং বলল তোমার শাস্তি এটাই, এবং এই শাস্তি তোমাকে মেনে নিতে হবে। আমি তখন একদম শুকনো মুখে সেখানে বসেছিলাম, আর কি করার, কিছু করার নেই। এবং প্রায় শেষ রাত তখন ও তখন উঠে এসে আমার বুকের উপর শুলো। সে বলল কি যে তোমাকে অনেক শাস্তি দিয়েছে আমি, তাই না? আজকে বাসর রাত, আজকে যদি আমাদের মিলন না হয়, এই স্মৃতি আমরা মনে রাখবো না। তাই বলেই ও
আমাকে বলল, আমাকে আদর করো। তারপর আমি ভালোবাসার অতল গহ্বরে ডুবে গেলাম এবং একে অন্যকে ভালোবাসতে শুরু করলাম। তারপর থেকে আমার জীবন বদলে গেল এবং আমি থাকতে শুরু করলাম সেখানে। কারণ এখন এই পৃথিবীতে আমার আর কিছু নেই, আমার সমস্ত কিছু সেখানে। এবং হাসনা হিনা এখন আমার বউ। আমি সত্যি তাকে অনেক বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের এই গল্প শেষ হয়ে গেল। প্রথম পর্ব যারা দেখেননি তারা অবশ্যই এই চ্যানেলের ভিতর ঢুকে প্রথম পর্ব দেখে আসুন। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। আপনি যদি আপনার জীবনের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস megabox.rjimran@gmail.com। এখানে আপনি আপনার গল্প লিখে পাঠাতে পারেন, অথবা facebook.com/rjimran এই ঠিকানায় আপনি আপনার গল্প আমাদেরকে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে।